রাধে রাধে। পাহাড়ের ওপরে নন্দরাজার বাড়ি অর্থাৎ শ্রীকৃষ্ণের বাড়ি। আর এই হলো শ্রীকৃষ্ণ ছোটবেলায় গরু চড়াতে এসে যে কদম গাছে খাবার ঝুলিয়ে রাখতো সেই কদম গাছ। রাধারানীর শ্বশুর বাড়ি অর্থাৎ আয়ান ঘোষের বাড়ি। বৃন্দাবনের কীর্তি মন্দির। বৃন্দাবন ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে কিভাবে বৃন্দাবন পৌঁছাবেন, বৃন্দাবনে এসে আমি রাধাকুণ্ডের পাশে কোথায় আছি সেই বৃত্তান্ত। আজ বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন বৃন্দাবন পরিক্রমায় আমার প্রথম দিনের দর্শনীয় স্থানগুলি, যার মধ্যে নন্দরাজার বাড়ি, রাধারানীর শ্বশুর বাড়ি সহ থাকছে আরও বেশ 10টি দর্শনীয় স্থান। চলুন তাহলে রাধারানীর নাম নিয়ে শুরু করা যাক আজ বৃন্দাবন যাত্রার প্রথম দিনের পরিক্রমা। রাধে রাধে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই হালকা টিফিন করেই বেরিয়ে পড়লাম প্রথম দিনের বৃন্দাবন পরিক্রমার উদ্দেশ্যে। আজ আমাদের সাইড হলো নন্দগ্রাম এবং বারসানা। এই দিকে যে দর্শনীয় স্থানগুলি আছে শুধুমাত্র সেগুলি। যেহেতু আমরা প্রায় 14 থেকে 15 জন ছিলাম, তাই 3টি টোটোতে করেই আমরা বেরিয়ে পড়লাম এবং রাধাকুণ্ড থেকে আমাদের এই প্রথম দিনের পরিক্রমার জন্য এক একটি টোটোর ভাড়া পড়লো প্রায় 4,500 টাকা করে। দুপাশে সবুজ গাছপালায় ঘেরা সবুজ সকালের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। আমি আর মা পাশাপাশিই বসেছিলাম। ভাবতে ভালোই লাগছিল যে আমি বাবা মায়ের সাথেই বৃন্দাবন পরিক্রমা করতে পারছি। কত মানুষের সারা জীবনের ইচ্ছে থাকে একবার এই ব্রজধামে এসে রাধা মাধবের দর্শন করা, আর এটাও ঠিক যে সেই দর্শন কিন্তু রাধা মাধবের কৃপা বিনা এক প্রকার অসম্ভব। আমরা এখন এসে গেছি আমাদের আজকের দিনের প্রথম দর্শনীয় স্থানে। এটি হলো আশেশ্বর মহাদেবের মন্দির। এই স্থানেই কিন্তু কৃষ্ণের ছোটবেলায় মহাদেব কৃষ্ণের সাথে দেখা করতে আসেন, কিন্তু শিবের গলায় ওই সাপ দেখে মা যশোদা কিছুতেই ছোট্ট কৃষ্ণকে মহাদেবের কোলে দিতে চাননি। কিন্তু কৃষ্ণ যখন তার পরম ভক্তের কোলে যাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করতে থাকেন, তখন মা যশোদা আর না দিয়ে পারেন না। দর্শন করুন বৃন্দাবনের সেই আশেশ্বর মহাদেব মন্দির এবং তার পাশে অবস্থিত এই পবিত্র কুণ্ড। এই মন্দির থেকে কিন্তু পাহাড়ের উপরে নন্দরাজার বাড়ি দেখা যায়। আশেশ্বর মন্দির দেখার পর আমরা এলাম এই টের কদম দেখতে। বৃন্দাবনে এই টের কদমের গুরুত্ব কিন্তু ভীষণ। আসলে টের শব্দের অর্থ হলো জানানো বা বলা। কৃষ্ণ ঠিক এই স্থানে এসে গরু চড়াতো, আর তার সাথে যে খাবারগুলো সে আনতো সেগুলো কিন্তু এই কদম গাছের ডালে বেঁধে রাখতো এবং নিজেও এই কদম গাছের ডালে উঠে বসে থাকতো। কৃষ্ণের ছিল 9 লক্ষ গরু, যার প্রত্যেকটির জন্য সে আলাদা আলাদা সুরে বাঁশি বাজিয়ে তাদেরকে ডাকতো বা তাদেরকে জানাতো। তাই এই গাছটির নাম হয় টের কদম। টের কদম দেখে আমরা এলাম এই কিশোরী কুণ্ড দর্শন করতে। এই কিশোরী কুণ্ড কিন্তু শ্রী রাধারানীর শ্বশুরবাড়ির গ্রাম জাবট গ্রামে অবস্থিত। এখানেই আছে এই কিশোরী বিহারীজির মন্দির। শ্রী কিশোরী বিহারীজির এই সুন্দর মূর্তি দর্শন করুন। আর এর সামনেই আছে এই কিশোরী কুণ্ড। এই কিশোরী কুণ্ডে রাধারানী বিয়ের পরে সখীদের নিয়ে কিন্তু স্নান করতে আসতো, আর এখানেই রাধারানীর সাথে দেখা হতো কৃষ্ণের। কৃষ্ণ এখানে রাধারানীকে আলতা পরিয়ে দিত, সাজিয়ে দিত, সেই ছবিও কিন্তু এখানে আছে। রাধারানী এখানে শৃঙ্গার করতেন। আর এই যে দেখছেন এটি হলো শ্রী রাধারানীর চরণ চিহ্ন। দর্শন করুন রাধারানীর এই চরণ চিহ্ন। তারপরে এখানে একটি সুন্দর কাহিনী দেখানো হয়েছে, যেটি ঘটেছিল এই জাবট গ্রামেরই কোকিলাবনে। একবার এই কোকিলাবনে কৃষ্ণ রাধারানীকে দেখার জন্য ব্যাকুল হয়ে বাঁশি বাজিয়ে ডাকতে থাকলে রাধারানী তার শাশুড়ি জটিলার দরজার মুখে বসে থাকার জন্য কিছুতেই যেতে পারছিল না। তখন কৃষ্ণের বন্ধু সুবল এসে বাছুর খোঁজার নাম করে ঘরে ঢুকে নিজের পোশাক রাধারানীকে পরিয়ে দিয়ে তার মাথায় একটি পাগড়ি পরিয়ে একটি বাছুর কোলে নিয়ে জটিলার সামনে দিয়েই নিজের রূপ ধরে বেরিয়ে যেতে বলেন। তখন রাধারানী সুবলের রূপ ধরে জটিলার সামনে দিয়েই বেরিয়ে যায় এবং এভাবেই তখন রাধাকৃষ্ণের মিলন হয়। সেই দৃশ্যই এখানে দেখানো হয়েছে। এখন আমরা চলে এসেছি জাবট গ্রামে অবস্থিত বহু প্রতীক্ষিত সেই স্বয়ং রাধারানীর শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এই হলো রাধারানীর শ্বশুর বাড়ি অর্থাৎ আয়ান ঘোষের বাড়ি। যে আয়ান ঘোষ কিন্তু ছিলেন ভীষণই কালী ভক্ত। দেখুন রাধারানীর সেই শ্বশুর বাড়ি। আমরা প্রথমে দর্শন করে নেব শ্রী বিগ্রহকে। এই হলো রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ। দর্শন করুন এই সুন্দর বিগ্রহটি। আর এর ঠিক পাশেই আছে আয়ান ঘোষ এবং তার মা জটিলা ও বোন কুটিলার এই সুন্দর বিগ্রহ। দর্শন করুন সেই বিগ্রহ। দেখুন রাধারানীর শ্বশুরবাড়ি কত সুন্দর এবং প্রত্যেকটা খুঁটিতে শ্রী রাধা নাম লেখা। আর এখানে বিরাজ করছেন কালীরূপী কৃষ্ণ। একবার কিন্তু শ্রী রাধারানীকে আয়ান ঘোষের হাত থেকে বাঁচাতে কৃষ্ণকে কালীর রূপ ধারণ করতে হয়েছিল। সেই মূর্তি এখানে আছে। রাধারানীর পাশে বিরাজ করছে কালীরূপী কৃষ্ণ। চলুন এখন আমরা এই মন্দিরের ঠিক ওপরেই রাধারানীর শয়নকক্ষ দর্শন করব। এই হচ্ছে রাধারানীর সেই শয়নকক্ষ।
এই শয়নকক্ষেই কিন্তু শ্বশুরবাড়িতে রাধারানী থাকতেন। চলুন এখন আমরা দেখে নেই এই শয়নকক্ষের ভেতরের দৃশ্য ঠিক কেমন ছিল। এই যে দেখুন, এই হলো সুসজ্জিত রাধারানীর সেই শয়নকক্ষ। খাট, বালিশ এবং রাধারানী যেহেতু খুব সাজতে ভালোবাসতেন, তাই তার প্রসাধনের কিছু সামগ্রীও কিন্তু এই ঘরের মধ্যে রাখা আছে। আর উপরে খুব সুন্দর করে একটি চাদোয়া টানানো। এই যে দেখুন রাধারানীর প্রসাধনীয় সামগ্রী এবং খুব সুন্দর করে ঘরটি সাজানো। এই ঘরেই একসময় রাধারানী থাকতেন। ভাবতেই মনের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি হয়। আর শয়নকক্ষের ঠিক পাশেই এই যে ঘরটি দেখছেন, এই ঘরটিতে কিন্তু পুরানো দিনের ছাপ স্পষ্ট। এই ঘরটি থেকে কিন্তু রাধারানী এই যে জানালাগুলো দেখছেন, এই জানালাগুলো দিয়ে শ্রীকৃষ্ণের আসা যাওয়া লক্ষ্য করত। কত সুন্দর সেই দৃশ্য দেখুন। আর এই যে ছাদের অংশ, এই ছাদের অংশ দিয়ে ওই যে দূরে ফাঁকা ঝাপসা যে অংশটি দেখা যাচ্ছে, ওইটিই কিন্তু কোকিলাবন। যে কোকিলাবন থেকে শ্রীকৃষ্ণ কোকিলের সুরে রাধারানীকে ডাকতো। আর এই ছাদের ওপর থেকে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে শনি দেবতা, যেখানে শ্রীকৃষ্ণ শনি দেবতার সাথে কোকিলের রূপে দেখা করেছিল। পরে যাওয়ার সময় এই শনি দেবতার মূর্তিটি সুন্দরভাবে দেখেছিলাম, এবং এই শনি দেবতার মূর্তি থেকে কিন্তু ওই রাধারানীর শ্বশুরবাড়িও দেখা যায়। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড। এই যে মন্দিরটি দেখছেন, এখানেই কিন্তু বিরাজ করছেন স্বয়ং বৃন্দা দেবী। বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রতিদিনের যে লীলা, সেই লীলা শুরু হয় এই বৃন্দাকুণ্ড থেকেই, এবং বৃন্দাবনের প্রতিদিনের এই সমস্ত লীলা পরিচালনা করেন এই বৃন্দা দেবী। বৃন্দা দেবীর হাতে আছে একটি তোতা পাখি, যার নাম দক্ষ, এবং এই দক্ষ তোতা পাখির আছে আরও 1 লক্ষেরও বেশি শিষ্য, যারা সারাদিন বৃন্দাবনের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সমস্ত তথ্য দক্ষকে এসে জানায়, এবং এই দক্ষ জানায় বৃন্দা দেবীকে। এভাবেই কিন্তু বৃন্দা দেবী বৃন্দাবনের প্রতিদিনের সমস্ত লীলা পরিচালনা করেন। আমরা এখন দর্শন করে নেব বৃন্দা দেবীর সেই বিগ্রহকে। এই হলো বৃন্দা দেবীর সেই বিগ্রহ, দর্শন করুন। এই স্থানটি এতটাই পবিত্র যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ প্রতিদিন এই স্থান থেকেই লীলা শুরু করেন। সকাল 7টা থেকে 10টা 30 পর্যন্ত তারা এই বৃন্দাকুণ্ডেই থাকেন, এবং তারপরে তারা চলে যান গিরিগোবর্ধন ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড তটে। তারপরে সেখানে দুপুর 3টে পর্যন্ত লীলা সম্পন্ন করে তারা চলে যান নিধুবনে। এভাবেই তাদের প্রতিদিনের বৃন্দাবনের লীলা সম্পন্ন হয়ে থাকে। এখন যে জায়গাটি আপনাদের সামনে দেখাচ্ছি, এই জায়গাটির গুরুত্ব কিন্তু একটু অন্য রকমের। বলা হয় যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন রাধারানীর সাথে শেষবারের মতো দেখা করেছিলেন এই স্থানে। এই স্থানটির নাম হয় প্রেম সরোবর, কারণ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিরহে যে চোখের জল, সেই চোখের জলেই গড়ে ওঠে এই প্রেম সরোবর। এর ঠিক পাশেই আছে এই সুদামা কুটির। চলুন আমরা এখন সুদামা কুটিরের ভেতরটিও একটু দেখে আসবো। এই হলো সুদামা কুটির। শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামা এইখানে কিন্তু জপ করতেন, এখানে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। এই হলো সেই সুদামা কুটির। প্রেম সরোবর এবং সুদামা কুটির একই রাস্তার ঠিক এপার এবং ওপারে অবস্থিত। তো এবারে আমরা যেখানে যাচ্ছি, এই বৃন্দাবন যার লীলা দ্বারা আচ্ছাদিত এবং ব্রজবাসীর প্রাণ, ব্রজবাসীর লালা, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, অর্থাৎ নন্দ মহারাজের বাড়ি। আজ আমরা যাব সেই নন্দ রাজার বাড়িতে। চলুন তাহলে যাওয়া যাক। নন্দ মহারাজের বাড়িতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ কতকগুলি সিঁড়ির ধাপ ভেঙে উঠতে হবে। এই যে আমরা এখন চলে এসেছি নন্দ মহারাজের বাড়িতে। দেখুন সেই শ্রীকৃষ্ণের বাড়ি, নন্দ মহারাজের বাড়ি, কত সুন্দর পরিবেশ, কত সুন্দরভাবে তৈরি করা। আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি এই নন্দ মহারাজের বাড়ি। দর্শন করুন। নন্দ মহারাজের বাড়ি কিন্তু আগে ছিল গোকুলে, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে জন্মের পর রেখে এসেছিল। সেই কাহিনী আমাদের সকলেরই কম বেশি জানা। সেই গোকুলে নন্দ বাবার পুরানো বাড়ি কিন্তু এখনও আছে, যেখানে কৃষ্ণ 11 বছর 1 মাস 22 দিন ছিল, এবং তারপরে কংসের পাঠানো রাক্ষস অসুরদের থেকে কৃষ্ণকে বাঁচানোর জন্য এই পাহাড়ের উপরে এসে নন্দরাজা বাড়ি করে, এবং নিজেরই নামে একটি গ্রাম তৈরি করে, যার নাম রাখে নন্দগ্রাম। আর একটি অভিশাপ ছিল যে যদি কোনো রাক্ষস এই নন্দগ্রামের সীমানার মধ্যে প্রবেশ করে, তাহলে সে পাথর হয়ে যাবে। তো এই কারণেই নন্দবাবা এই স্থানে এসে বাড়ি তৈরি করে। একবার ভাবুন তো,
এই আঙিনা দিয়ে ছোট্ট কৃষ্ণ খেলা করত, তার মা তাকে ধরার জন্য কত ছোটাছুটি বকাবকি করত। তারপর গরুর পাল নিয়ে ছোট্ট কৃষ্ণ চড়াতে যেত মাঠে। কত সুন্দর ছিল না সেই সুন্দর দৃশ্যগুলি, ভাবলেই মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে। এই পাহাড়ের ওপরে খোলা জায়গায় ছোট্ট কৃষ্ণের ছোটাছুটি দৌড়াদৌড়ি যেন চোখের সামনে ভাসতে থাকে। নন্দভবন থেকে বেশ কিছুটা এগিয়ে এলেই আপনি পাবেন এই পাবন সরোবর। এই পাবন সরোবরই কিন্তু শ্রীকৃষ্ণ এবং তার গাভীরা জল খেত, স্নান করত এবং তারপরে তারা নন্দভবনে ফিরে যেত। এই পাবন সরোবরের জল এতটাই পবিত্র যে প্রত্যেক অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত যে তীর্থ নদীগুলি আছে, যেমন প্রয়াগরাজে আছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এরকম সমস্ত যে তীর্থগুলি আছে তারা তাদের পাপ মোচন করতে এই পাবন সরোবরে এসে একদিন করে স্নান করে যায়, আর তারপর সারা বছর আবার তারা সকলের পাপ ধারণ করে। এবারে যে মন্দিরটি আপনাদের দেখাবো সেটি কিন্তু সারা বিশ্বে একটি মাত্রই আছে, যে মন্দিরটি রাধারানীর মায়ের নামে উৎসর্গিত এবং রাধারানীর মায়ের নামেই তৈরি, বৃন্দাবনের কীর্তি মন্দির। আপনারা বৃন্দাবনের প্রেম মন্দিরের নাম সবাই শুনেছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি প্রেম মন্দির এবং এই কীর্তি মন্দিরের ভিত কিন্তু একজন মহারাজই স্থাপন করেন, তিনি হলেন জগৎগুরু কৃপালু মহারাজ। চলুন আমরা এখন প্রবেশ করব এই কীর্তি মন্দিরের ভিতরে। এই যে আমরা চলে এসেছি কীর্তি মন্দিরের ভিতরে। দেখুন কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের দ্বারা এই মন্দিরটি তৈরি করা। এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ পাথর কেটে কেটে তৈরি করা এবং প্রায় 12 বছর সময় লাগে এই মন্দিরটি তৈরি করতে। এখানে আপনারা দেখতে পাবেন ছোট্ট রাধারানী তার মায়ের কোলে কত সুন্দর বসে আছে। এই যে দেখুন সেই সুন্দর মূর্তি। আমার প্রথম দিনের বৃন্দাবন পরিক্রমা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গিরি গোবর্ধন এবং রাধাকুণ্ড পরিক্রমা নিয়ে। রাধে রাধে।